এই যে বিডি প্যারোনামা নামে একটি অনলাইন পোর্টাল আমার নামে একটি অসত্য নিউজ প্রকাশ করেছেন। তার জন্য আমার পরিবার, আমি এবং যার নাম জড়িয়ে যে উপদেষ্টার নাম জড়িয়ে আসলে এটি করেছেন, আমরা সবাই কিন্তু এক ধরনের বিরক্ত এবং বিব্রত। এবং আমরা ইতিমধ্যে উভয় পক্ষই আমরা কিন্তু মিডিয়ার কাছে এটি খোলাসা করেছি, ক্লিয়ার করেছি যে অ্যাকচুয়ালি ঘটনাটা কি। তারপরেও আপনারা আসছেন, আমাদের তো কথা বলতেই হবে, আমাদের তো আপনাদের মাধ্যমেই সত্যিটা প্রতিষ্ঠিত করতে হবে। সেই জায়গা থেকে আমরা জানি যে জবাবদিহি সবসময় বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে এবং বাংলাদেশের মানুষের কাছে অথেন্টিক নিউজের একটি মাধ্যম জবাবদিহি। তো সেই জন্য জবাবদিহিকে ধন্যবাদ জানাচ্ছি, অথেন্টিক নিউজের প্রকাশ করার যে আমাকে সুযোগ দিয়েছেন তার জন্য। তো আমি যেটা বলতে চাচ্ছি সেটি হচ্ছে যে দেখেন, কানাডিয়ান ইউনিভার্সিটিতে, কানাডিয়ান এম্বাসিতে চাকুরি বা মগবাজারে কোচিং সেন্টারে ক্লাস থেকে শুরু করে এক্সেট্রা এক্সেট্রা যাই বলেছি ওখানে রিপোর্টে যেটাই উল্লেখ করেছেন, তো সেটি আসলে পুরোটাই অসত্য এবং রিউমার। তো সেই জায়গা থেকে আমার মনে হচ্ছে যে বা যারা আমাকে আসলে অপছন্দ করে, সেটি ব্যক্তিগত হোক, রাজনৈতিক ভাবে হোক, যেহেতু আমি একটি রাজনৈতিক দলে রয়েছি এবং একটি দলের উচ্চতর পরিষদের সদস্য হিসেবে কাজ করছি, তো সেই জায়গা থেকে আসলে দলের ভিতরে বা বাইরে যে কেউই হয়তো বা অপছন্দ করতে পারে। একজন রাজনীতি কর্মীর অপছন্দের তালিকা থাকবে, সব হ্যাটার্স থাকবে, এটাই আসলে স্বাভাবিক একটি প্রক্রিয়া। কিন্তু তার একটা লেভেল আছে। তো একটা মানুষকে অসম্মান, অপদস্থ বা তাকে মানহানি করার জন্য একটা ব্যাপার থাকে, রাজনৈতিকভাবে তাকে প্রতিহত করা উচিত। তো এই নোংরামিটা আসলে কি না করলি না, এটি আসলে আমারও প্রশ্ন, যে বা যারা এটি করছেন। আর দ্বিতীয়ত হচ্ছে গিয়ে এই যে ভুইফোর বা কি ব্যাঙের ছাতার মতো যে কিছু অনলাইন পোর্টাল বেরিয়েছে, যারা আসলে সত্যিকারী যারা নিউজ পোর্টাল বা যেগুলো অথেন্টিক, তাদেরকে প্রশ্নবিদ্ধ করার জন্য, আসলে মানুষকে সাংবাদিক পেশাটার উপরে ত্যক্ত বিরক্ত করার জন্য, আস্থাটা হারিয়ে ফেলার জন্যই এসব ভুইফোর অনলাইন পোর্টালের জন্ম হয় এবং তারা এই ধরনের হলুদ সাংবাদিকতা করে থাকে। তো তাদের উদ্দেশ্যে একটি কথা বলা যে আমরা আসলে খোঁজ খবর নিচ্ছি, আমরা প্রপার ডকুমেন্টস কালেক্ট করে খুব শীঘ্রই পরিবারের সাথে বসে কথা বলে আমরা আইনগতভাবে ব্যবস্থা নিব এবং এদেরকে কোনো ছাড় নয়, এদেরকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। কারণ এই সময়টা এত পরিমাণ আসলে এই বিষয়টা নিয়ে আমি সারা বাংলাদেশে, দেশে এবং দেশের বাইরে একটি তোলপাড় তৈরি হচ্ছে এবং টক অফ দ্য টাউন পরিণত হয়েছে এই টপিক্সটার উপরে। তো দিন রাত 24 ঘন্টা একটা অনলাইন অফলাইন বাসায় সব সময় একটি কন্ট্রোভার্সি তৈরি হচ্ছে এই বিষয়টি নিয়ে। আমি আসলে সত্যি এটি বলতে বলতে ক্লান্ত এবং মিথ্যের বাতাসটা খুব দ্রুত হয় আর সত্যর বাতাসটা মৃদু হয়। তো সেই জায়গা থেকে আমার পক্ষ থেকে বা আপনারা যারা সহযোগিতা করছেন, আপনাদের পক্ষ থেকে চেষ্টা চলছে। কিন্তু ওই যে বিডি প্যারোনামা নামে যে একটি ভুইফোর অনলাইন পোর্টাল, তিনি যে কাজটা করেছেন বা তারা যে কাজটা করেছেন, এই বাতাসটা তো মিথ্যের বাতাস ছিল, এটি খুব দ্রুত প্রবাহ হয়েছে। তো এখন আমরা এইভাবে করেই চিন্তা করেছি যে আমরা আইনগতভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। আর যেটি ওখানে উল্লেখ করা হয়েছে যে উপদেষ্টা নাহিদ ইসলামের বোন বলে আমাকে আখ্যায়িত করা হয়েছে, কারণ আমি 26শে জুলাই আমি বিভিন্ন গণমাধ্যমে তার পরিবারের হয়ে আমি সেখানে কথা বলেছিলাম। তো সেই বিষয়টি ছিল আসলে আমি যখন তাকে ভাই বলে পরিচয় দিয়েছিলাম, তো সেটি একটি প্রেক্ষাপট ছিল। ওই সময়টা খুব ভয়াল একটা সময় ছিল। তো একটা যুদ্ধক্ষেত্রে ছিল। তো আমার কাছে মনে হয়েছিল একজন যোদ্ধা যিনি সম্মুখপানে দাঁড়িয়ে যুদ্ধ করছেন তার প্রাণটা রক্ষা করার জন্য, একবার গুম করে নিয়ে তাকে বেধড়ক পিটিয়েছে, এইবার আবার হসপিটাল থেকে টেনে হিঁচড়ে নিয়ে গেছে, এবার হয়তোবা তাকে প্রাণে মেরে ফেলা হবে। তো আমি যদি এটি মিডিয়ার কাছে প্রতিষ্ঠিত করতে পারি, তাহলে হয়তোবা মানুষটা প্রাণে বেঁচে যাবে এবং এই আন্দোলনের একটি সুফল আসবে, যেটি আপনার 5ই আগস্টের মধ্যে দিয়ে আপনার সুফল পাচ্ছেন বা সারা বাংলাদেশের মানুষ একটি সুফল পাচ্ছে। তো সেই জায়গা থেকে আসলে আমি সেই স্টেটমেন্টটা দিয়েছিলাম এটি প্রতিষ্ঠিত করার জন্য যে আসিফ মাহমুদ এবং বাকের মজুমদার এবং
নাহিদকে হসপিটাল থেকে জোরপূর্বক তুলে নেওয়া হয়েছে, ঠিক ওই মুহূর্তে তার কোনো শুভাকাঙ্ক্ষী, বন্ধু-বান্ধব এবং পরিবারের লোকও কিন্তু হসপিটালে ছিলেন না। তার ওয়াইফ ছিলেন। তার ওয়াইফ ৭ তলা থেকে কান্না করতে, করতে আমার রুমে আসে। এসে আমাকে দেখে আপু বলে চিৎকার করে কিন্তু সে সেন্সলেস হয়ে যায়। তো তারপর তার ওয়াইফ পর্দা করে। সেজন্য সে কখনোই কোনো মিডিয়ার সামনে কিন্তু আসেনি এবং কোনো ধরনের কোনো বক্তব্য দেননি। তো আমি তখন ওই সময় ইউনিভার্সিটির বড় বোন বা সাংগঠনিক বড় বোন, তারা যেহেতু সাবেক ছাত্র অধিকার পরিষদের প্রতিনিধি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার। তো সেই জায়গা থেকে আসলে আমি বিষয়টা এভাবে করে প্রেজেন্ট করেছিলাম। তো আমি যখন তাকে বোন বলে পরিচয় দিছি, সেই প্রেক্ষাপটটা যদি আপনি দেখেন, যে তাকে বোন না বন্ধু বলে পরিচয় দিবে তাহলে তার প্রাণ নাশ হওয়ার সম্ভাবনা ছিল। এই পরিচয়টা দেওয়াটা একটা সাহসিকতার ব্যাপার ছিল এবং আমি আমার নিজের জীবনের মায়া ত্যাগ করে এই পরিচয়টা আমি দিয়েছি। তো ওই সময় কেউ কাউকে চিনে নাই, ওই সময়টা কিয়ামতের মাঠ ছিল। তো ঠিক তখন আমি তাকে পরিচয় দিয়েছিলাম তাকে সেভ করার জন্য, বা তার প্রাণটা যেন বেঁচে থাকে, আন্দোলনটা যেন সফল হয় তার জন্য। কিন্তু এখন উপদেষ্টা নাহিদকে তো আমি ভাই বলে ওইভাবে করে আমি সম্বোধন করছি না, কারণ তখন তো আর আমি জানতাম না, আমরা কেউ জানতাম না যে ইনি একদিন মন্ত্রণালয় সামলাবে, ইনি একদিন উপদেষ্টা হবে, আমরা কি কেউ জানতাম? তাহলে আমি তখনকার আমার কি এমন ফ্যাসিলিটিস নেয়ার ছিল যেটা আমি তাকে, বা কি এমন অ্যাডভান্টেজ নেয়ার ছিল যে তাকে আমার ভাই পরিচয় দিলে আমি সেই অ্যাডভান্টেজটা পাবো? এরকম কিছু না। আপনারা আমাকে সবাই চিনেন। আমি গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য ভিপি নুরুল হক নূরের আমি সৈনিক। সেই জায়গা থেকে আপনারা প্রত্যেকে আমাকে চিনেন বলে আপনাদের সুবাদেই আসলে আমাকে ফাতেমা তাসনিম হয়ে ওঠার একটা প্রক্রিয়া ছিল, বা সেটা সবাই জানে। তাই এখন আমি নাহিদ ইসলামের বোন বলে আসলে তখনকার সময় ওখানে আমি তখন তার স্বার্থেই আমি করেছি, ওখানে আমার কোনো স্বার্থ ছিল না। এবং 5ই আগস্টের পর আপনি যেটা দেখেছেন যে আজ পর্যন্ত জবাবদিহি টিম যদি বলতে পারে যে উপদেষ্টা নাহিদের অফিসে ফাতিমা তাসনিম আপা ফুলের শুভেচ্ছা দিয়েছে, সৌজন্য সাক্ষাৎ করেছে, বিভিন্ন তার পরিচয় রেফারেন্সে লোক পাঠিয়েছে, কিংবা আপনারা উপদেষ্টার সাথেও কথা বলেন যে তার সাথে আমার কখনো 5 তারিখের পর থেকে এই পর্যন্ত মুঠোফোনে তার সাথে আমার কথা হয়েছে কিনা, তার পরিবারের সাথে আমার যোগাযোগ ছিল, আছে, থাকবে, কিন্তু সে তার মতো করে কাজ করছে, তার সাথে আমার কাজ শেষ। তাকে সেভ করার দরকার ছিল, সেটা আমি করতে পেরেছি। সে আন্দোলনের সফলতা আনার কথা ছিল, সে করেছে। এই পর্যন্ত কাজ, তার দায়িত্ব সে পালন করবে। আমি আমার দল গোছানে আমি কাজ করতেছি। ভাই বোনের সম্পর্ক ছিল, আছে, থাকবে। আমি কি আপনার বোন না? আমি একজন রাজনৈতিক কর্মী, আপনি একজন সংবাদ কর্মী, আমাদের সম্পর্কটা কি? আপনি কি বলবেন? তো সেই জায়গাটা থেকেই হচ্ছে গিয়ে বলা। তো ভাই বোনের সম্পর্কটাকে ব্যবহার করে আমি কোনো অ্যাডভান্টেজ নিয়েছি কিনা, বা তার সাথে তার মন্ত্রণালয়ের সাথে আমার কোনো সখ্যতা আছে কিনা, সেটি ডিটেকটিভ জার্নালিস্টরা বের করুক। বরং আমি বোন বলে পরিচয় দেওয়ার কারণেই আমার জীবন, আমার পরিবারের জীবন বিপন্ন ছিল। অতএব আমি দেশকে বাঁচানোর জন্য, দেশকে স্বৈরাচার মুক্ত করার জন্য আমি আমার নিজের জীবনকে উৎসর্গ করেছিলাম বোন বলে পরিচয় দিয়ে। কারণ তারা যখন জানতে পেরেছে যে আমি নাহিদ ইসলামের বোন, তখন মহিলা ফোর্স দিয়ে আমাকে তুলে নেওয়ার জন্য চেষ্টা করেছিল। তখন আমরা একটি কৌশলের মাধ্যমে, আমি নাম প্রকাশে অনিচ্ছুক, তো তার গাড়িতে করে আমি যেভাবেই হোক শিরিন হক আপার সাথে কথা বলে তিনি আমাদেরকে সহযোগিতা করেছেন। শিরিন হক আপা হচ্ছেন ডক্টর জাফরুল্লাহ চৌধুরী স্যারের স্ত্রী। তার সহযোগিতায় আমি হসপিটাল ত্যাগ করি এবং সেই হসপিটালে আমার ব্যাগ, আমার মোবাইল ফোন আমি কিচ্ছু নিতে পারিনি। আমি এক কাপড়ে বের হয়ে গেছি শুধু নিজের জীবনকে বাঁচানোর জন্য। সবসময় আমার সামনে ডিজিএফআই বসা থাকতো, এনএসআই কাউন্টার টেরিজমের লোক বসা থাকতো। কিসের জন্য? আমার জন্য তো এত দরকার ছিল না। হ্যাঁ, রাজনৈতিকভাবে যদি আমাকে অ্যারেস্ট করতো, সেটা ভিপি নুরুল হক নূরকে করেছে, আমাকেও ওইভাবে করতো, আমি রাজনৈতিকভাবেই মোকাবিলা করতাম। তো আমার জন্য তো এত চাপ প্রেশার নেওয়ার কি দরকার ছিল? তো এই মানুষ ব্যাখ্যা করতে ভুল বুঝে বা মানুষের কাছে নেগেটিভ ভাবে প্রেজেন্ট করা হচ্ছে। তো স্পষ্টভাবে বলে দিতে চাচ্ছি, সেটি হচ্ছে গিয়ে বিডি প্যানোরামায় যে রিপোর্টটি হয়েছে একেবারে কলামের শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাই অসত্য, এবং এর ঘৃণ্যভাবে প্রত্যাখ্যান করছি, নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এই হলুদ সাংবাদিকতার কারণে। এবং যারা এগুলো করছে তাদেরকে বলছি যে ভাই, পৃথিবীতে বেঁচে থাকতে গেলে খাবারের প্রয়োজন, অর্থেরও প্রয়োজন, কিন্তু হলুদ সাংবাদিকতাটা কি খুব বেশি প্রয়োজন? এভাবে করে একজন নারী নেত্রীকে বা একজন উইমেনকে হ্যারাসমেন্ট করা, বা একজন সম্মানিত উপদেষ্টাকে এভাবে করে বিব্রত করার, একটি ডেথ ইস্যু নিয়ে এভাবে আসলে করাটা উচিত না।
তো আশা করি ভবিষ্যতে আর করবেন না, আপনাদের প্রতি আহ্বান রইল। এর পাশাপাশি যেহেতু করেই ফেলেছেন, একটু শাস্তির আওতায় নিয়ে আসা উচিত, একটা উদাহরণ হোক, একটা এক্সাম্পল তৈরি হোক, যে ফিউচারে যে বা যারা এটা করবে তারাও দেখুক আপনাদের পরিণতি দেখে যে এইভাবে আমাদেরও পরিণত হবে। এই বিষয়টা নিয়ে ভাবছি। তবে সর্বশেষ যেটি বলতে চাচ্ছি, যে আমি কোনো উপদেষ্টা নাহিদের বোন নই, আমি ছিলাম একজন যোদ্ধা খালিদ বিন ওয়ালিদের বোন। তো ওই প্রেক্ষাপটে দেশকে বাঁচানোর জন্য, আন্দোলনকে বাঁচানোর জন্য, আমি ওর জীবনটাকে বাঁচানোর জন্য আমি আসলে তখন মিডিয়ার কাছে বোন বলেছি। কাজিন, আপন বোন এই ধরনের কোনো ওয়ার্ড উচ্চারণ করা হয়নি, যেহেতু তার পরিবারের থেকে মিডিয়াতে কথা বলার জন্য কেউ ছিল না। তো তখনকার নাহিদ ইসলামের সাথে এখনকার নাহিদ ইসলামের কোনো মিল নেই। তো যেহেতু তার পরিবর্তন তার জীবনে আসছে, সে এটি প্রাপ্য, আমি তাকে সম্মান করি এবং আমি চাই সে সফলতার সাথে তার দায়িত্ব পালন করুক। সবসময় শুভকামনা বোনের পক্ষ থেকে থাকবে। যেহেতু ঢাবিয়ান, আমরা সেই জায়গা থেকে আমি বিশ্ববিদ্যালয়ের বড় বোন হিসেবে আমি দায়িত্ব পালন করেছি। এটি নিয়ে কন্ট্রোভার্সি করার কিছু নেই। আর উপদেষ্টা নাহিদের বোন আমি নই, আর সেই কারণে আমি কোনো অ্যাডভান্টেজও নেইনি, বরং তার কাছে আমি কোনোদিন শুভেচ্ছা বিনিময় করার জন্য যাইনি এবং কোনো ধরনের যোগাযোগ করার চেষ্টাও করিনি। নট অনলি নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ থেকে শুরু করে নুসরাত তাবাসসুম, তার সাথে তো আমার খুব এক কাছের সম্পর্ক ছিল। তার হলে গেলে একবার আমাকে নিজে হাতে রান্না করে খাইয়েছিলেন কোনো একটা প্রেক্ষাপটে। তো আবার তার সাথে আমার এরকম একটা ভালো একটা সম্পর্ক ছিল। কিন্তু এই সমন্বয়ক হওয়ার পর আসলে আমরা যারা গণ অধিকার পরিষদ করি বা আমরা যারা রাজনীতি করে এই পর্যন্ত এসেছি, তো তারা তো আমাদের হাতে তৈরি করা সৈনিক বা আমাদেরই ছেলে পেলে ছিলেন। তো সেখানে আমাদের জায়গা থেকে তাদের সাথে আসলে যতটুকু করা যায় ততটুকু আমরা দায়িত্ব পালন করেছি, এর বাইরে কিছু করা সম্ভব না। অনেকে মনে করে যে তাদের সাথে একটা ছবি তুলে পোস্ট করলে মনে হয় আমাদেরকে খুব প্রভাবশালী মনে করবে বা এই আসলে জিনিসটা আমাদের প্র্যাকটিসে নেই, আর আমরা এগুলো কখনো করিও নি। তো সেই জায়গা থেকে বলতে চাচ্ছি, তাদের জন্য সবসময় শুভকামনা থাকবে, আছে এবং ভবিষ্যতেও থাকবে বলে আশা রাখছি। তারা তাদের মতো করে কাজ করুক, সফলতার সাথে এগিয়ে যাক, এই কামনাই করছি। আর আমরা রাজনৈতিকভাবে আমাদের রাজনৈতিক দলকে কিভাবে গোছানো যায়, সামনে একটি নির্বাচনকে ঘিরে কিভাবে গণ অধিকার পরিষদ ৩০০ আসনে সিট দিবে, সেই প্রক্রিয়া আমরা কাজ করছি।